ক্লাসিক হিট স্ট্রোক যাকে বলা হয় সেটা হচ্ছে আপনার দীর্ঘ সময়ে প্রচণ্ড গরম আবহাওয়াতে থাকার ফলে যদি শরীরের ভেতরকার টেম্পারেচার বেড়ে যায়। আমাদের শরীরের একটা টেম্পারেচার মেনটেন করার সিস্টেম আছে, সেইটা মোটামুটি একটা কনস্ট্যান্ট 37 এইরকম রেঞ্জে রাখা হয়। কিন্তু যদি এক্সট্রিম এক্সপোজার টু হট ওয়েদার হয়, যেটা এক্সট্রিম এক্সপোজার টু কোল্ড ওয়েদারে হতে পারে, এই এক্সট্রিম এক্সপোজার টু হট ওয়েদারে হাইপারথার্মিয়া হয়, যেমন কোল্ড ওয়েদারে হাইপোথার্মিয়া হয়। হাইপারথার্মিয়া হয়ে আপনার যদি টেম্পারেচার 104 ডিগ্রির ওপর চলে যায়, 104 ডিগ্রি ফারেনহাইটের ওপর যদি বডি কোর টেম্পারেচার চলে যায়, তখন আপনার মানসিক একটা ভারসাম্যের সমস্যা হবে, ডিসওরিয়েন্টেশন হবে, আপনার প্রচুর অ্যাজিটেশন হবে, আপনি ইরিটেবিলিটি বেড়ে যাবে, তার কথাবার্তা একটু অসংলগ্ন হয়ে যেতে পারে, তার যেন মাথাটা কাজ করছে না, এইরকম একটা পরিস্থিতি হতে পারে, এমনকি সে অজ্ঞানও হয়ে যেতে পারে। সেইটা বলতে পারেন অ্যাকচুয়াল হিট স্ট্রোক বলতে যা বোঝায় সেইটা। অধিকাংশ ক্ষেত্রে কি হবে, শারীরিক অস্বস্তি হবে, মাথা ঘুরে যেতে পারে, একটা শারীরিক দুর্বলতা, মানে বলা যেতে পারে সে যেন সোজা দাঁড়িয়ে থাকতে পারছে না, তার প্রচণ্ড শারীরিক অস্বস্তি লাগছে। সেটা ইউজুয়ালি হয় ড্রাই ওয়েদারে, যেখানে মানে লু বইছে, ঘাম আমরা যতটাই মানে বলি না কেন অসহ্য এবং অত্যন্ত বিরক্তিকর, কিন্তু ঘাম কিন্তু মানে হাই হিউমিডিটি ওয়েদারে ঘাম হবে, গায়ে জল বসবে এবং সেই জল যে উবে যাচ্ছে তাতে আপনার শরীরটাকেই সে ঠান্ডা করছে। তাই ঘাম হওয়া সবসময় যে খারাপ তা কিন্তু নয়, কিন্তু ড্রাই ওয়েদারে যেখানে হিউমিডিটি কম, সেখানে ঘাম হয়ে যাচ্ছে, জল উবে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না, এবং যেহেতু যা ঘাম হচ্ছে খুব সহজে সেটা উবে যাচ্ছে, আপনার শরীর কিন্তু অনেক সহজে গরম হয়ে যেতে পারে। সেই জন্য হিট স্ট্রোক বলতে যেটা মিন করা হয় সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ড্রাই ওয়েদারে বেশি হয়। ধরুন নর্থ ইন্ডিয়াতে বা রাজস্থান, দিল্লি এইসব জায়গাতে বেশি হয়, কলকাতার মতো জায়গাতে সেটা অতটা কমন নয়। আমার মতে যদি সেরকম মনে হয় যে সত্যি অনেকক্ষণ ধরে গরমে এক্সপোজড হয়েছেন এবং শরীর খুব খারাপ লাগছে, আমার সাজেশন হাসপাতালে যান, এমার্জেন্সিতে যান, গিয়ে একবার দেখিয়ে নিন, দরকার হলে একটু ইন্ট্রাভিনাস ফ্লুইড দেওয়ার দরকার পড়তে পারে, যাকে স্যালাইন বলা হয়। ডিহাইড্রেশন এই ধরনের পেশেন্টে খুব কমন এবং তাকে স্যালাইন দিতে হতে পারে। এবার যদি কেউ বলেন যে সবসময় তো হাসপাতালে যাওয়া সম্ভব নয় বা ডাক্তার দেখাতে যাওয়া সম্ভব নয়, হাইড্রেশনটা ইম্পর্টেন্ট। আপনি নিজে বাড়ি গিয়ে একটু ঠান্ডায় বসুন, একটু ছায়াতে বসুন, যদি ধারে কাছে মানে বাড়ির ধারে কাছে না থাকেন তাহলে ছায়াতে বসুন, জল খান বা যে কোনো শুদ্ধ পানীয় কিছু খান, তারপর দেখুন আস্তে আস্তে শরীর বেটার ফিল করছেন কিনা। যদি না হয় তাহলে আমি বলবো হাসপাতালে যাওয়া উচিত। এর ভিত্তিতে বলবো না, হিটস্ট্রোক যে কারোরই হতে পারে, এটা ডিপেন্ড করে আপনার কতটা হাই টেম্পারেচার এক্সপোজ হচ্ছেন, কতক্ষণ ধরে এক্সপোজ হচ্ছেন। কিন্তু বাচ্চাদের এবং বয়স্কদের অনেক বলতে পারেন সহজে এই ধরনের সমস্যা হয়। ধরুন একটা বাচ্চা প্রচণ্ড রোদের মধ্যে অনেকক্ষণ ধরে এক্সপোজ হচ্ছে, বাইরে খেলাধুলো করছে অনেকক্ষণ ধরে রোদের মধ্যে, সেটা কিন্তু ঠিক নয়। আবার ধরুন বয়স্ক কেউ, সে অনেকক্ষণ ধরে কোনো কাজকর্ম করছে, খেয়াল করছে না যে মারাত্মক রোদ, 3-4 ঘন্টা ধরে সেই রোদের মধ্যে সে কিছু করছে, সেটাও কিন্তু একটা খুব রিস্কি জিনিস। সেই জন্য আমি বলবো 60 বছর বয়স হয়ে গেলে তার একটু সাবধান থাকা উচিত। আর যদি বছর 10
বছরের কম বয়সী বাচ্চা হয় তার বাবা মায়ের একটু সাবধান থাকা উচিত। প্রচন্ড ঠান্ডা একটা জায়গার থেকে যদি প্রচন্ড গরমে বেরোন, ধরুন আপনি উবেরে করে যাচ্ছেন, কোনো গাড়িতে যাচ্ছেন, গাড়িতে এসিটা প্রচন্ড জোরে দিয়ে রেখেছেন, এবার সেই গাড়ি থেকে বেরিয়ে আপনি যখন রোদে বেরোলেন, বাইরে টেম্পারেচার হয়তো 38 ডিগ্রি। এই যে ডিফারেন্স ইন এক্সপোজার অফ টেম্পারেচার, এটাতেও কিন্তু বহু লোকের শরীর খারাপ হয়। এইটা একটা খুব প্র্যাকটিক্যাল জিনিস মাথায় রাখার। এই জন্য গাড়ির এসি, বাড়ির এসি এগুলো মারাত্মক ঠান্ডা করবেন না। একটা মোটামুটি কমফোর্টেবল জোনে টেম্পারেচারটা রাখাটাই বুদ্ধিমানের কাজ। যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে 3-4 লিটার জল অন্তত খেতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পারলে ওআরএস বা সবসময় জলই খেতে হবে তা নয়, চা, দুধ, জুস যে কোনো লিকুইড খেতে পারেন, কিন্তু 3-4 লিটার অন্তত খেতে হবে, ইফ নট মোর। অনেকের ধারণা আছে বেশি জল খেয়ে ফেললাম, বেশি জল খাওয়া যায় না। আপনি বেশি জল খেয়ে নিজেকে অসুস্থ করতে গেলে 15-16 লিটার জল খেতে হবে, সেটা সাধারণ মানুষ পারে না। সেই জন্য জল যত ইচ্ছে খেতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে যেটা সমস্যা হয় অত্যাধিক গরমে, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। সেটা ক্লাসিক্যালি বা থিওরিটিক্যালি স্পিকিং সেটা হিট স্ট্রোক নয়। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় শুধু ডিহাইড্রেশন নয়, গরমকালে আরেকটা যেটা সমস্যা হয় যে পরিষ্কার জল, পানীয় জল সেটা সবসময় না পেয়ে প্রচণ্ড গরমের মধ্যে একজন একটু যেখানে সেখানে জল খেয়ে ফেললেন, যার ফলে এর থেকে গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়, যার জন্য গরমকালে অনেক সময় গ্যাস্ট্রোএন্টেরাইটিসের পেশেন্ট দেখা যায়। এবার একদিকে গরমের জন্য ডিহাইড্রেশন হচ্ছে, তারপরে তার যদি এখন গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়, পেট খারাপ হয়, তাহলে সেখানে ফ্লুইড লস হচ্ছে, আরও ডিহাইড্রেশন বাড়বে। সেই জন্য জল খেতে হবে এবং শুদ্ধ পানীয় জল খেতে হবে। সেই শুদ্ধ পানীয় জল আপনি যেখানে পাচ্ছেন না সেখানে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খান, সেখানে আপনি চা খান। কেন চা বলছি, চা, কফি এগুলো হাই টেম্পারেচার পাস করছে, সেই জন্য সেখানে কোনো ইনফেকশন থাকার সম্ভাবনা কম। আপনি লিকুইড খেতে হবে, পানীয়, শুদ্ধ পানীয় জল বা অন্য কোনো লিকুইড, এবং নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। এইটা হচ্ছে একটা বলতে পারেন গরমকালে সমস্যার 99% কেসে এটাই হয়, বা 95%।